কথা। নূরপুর নামের এক শান্ত গ্রামে দুই বোন থাকত, জিনাত আর সুলতানা। জিনাত ছিল বড় এবং খুব শান্ত স্বভাবের। অন্যদিকে ছোট বোন সুলতানা তার রূপ আর চঞ্চলতার জন্য পরিচিত ছিল। ভাগ্য এমনভাবে বদলালো যে সুলতানার বিয়ে হলো শহরের সবচেয়ে ধনী জমিদার আর বড় অফিসারের সাথে, যেখানে সে খুব আরাম আয়েশে থাকতে লাগলো। অন্যদিকে জিনাতের বিয়ে হলো রহমত নামে এক গরিব কিন্তু আত্মসম্মানী কৃষকের সাথে। সময় গড়ানোর সাথে সাথে সুলতানার কাছে রেশমি কাপড় আর গয়না তো এলো, কিন্তু তার সাথে এলো এক বিষাক্ত অহংকার, যার রক্তের সম্পর্ককেও পর করে দিল। সুলতানার বড় বাড়িতে বশিরন নামে এক পুরনো কাজের মেয়ে কাজ করত, যে সব সময় সুলতানার রাগের শিকার হতো। ওরে বশিরন, অন্ধ হয়ে গেছিস নাকি? চোখ খুলে দেখ, সারা বাড়ি নোংরা হয়ে আছে, আর তুই এখানে আঙিনায় ঝাড়ুও দিচ্ছিস না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। ভালো করে পরিষ্কার কর, না হলে কাল তোর জায়গায় অন্য কাউকে কাজে রেখে দেব। মালকিন, আমার উপর এমন জুলুম করবেন না। আমি এখানকার কাজ শেষ করেই সারা বাড়ি চকচকে করে দেব। আমাকে মাফ করে দিন মালকিন। হ্যাঁ হ্যাঁ, চলে এলি তো নিজের জায়গায়। তোদের মতো চাকরদের মাথায় যদি আমি না থাকি, তবে তোরা তো মাথায় উঠে বসবি। বেশি চালাকি দেখাস না। এখনই এই আঙিনা পরিষ্কার করো, আর তারপর ঘরের ভেতরটাও পুরো পরিষ্কার করবি, বুঝেছিস? এক মুহূর্তও যেন দেরি না হয়। সুলতানার অহংকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল। অন্যদিকে জিনাতের কুঁড়ে ঘরের দেওয়াল থেকে দারিদ্র্য পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে ছিল ভালোবাসা আর শান্তি। শুনছেন, আজ খাওয়ার জন্য মাত্র একটাই রুটি আছে, আপনার জন্য বানিয়েছি। আপনি তাড়াতাড়ি খেয়ে নিয়ে মাঠের কাজের জন্য বেরিয়ে পড়ুন। দেরি হয়ে গেলে রোদ বেড়ে যাবে। মাত্র একটা রুটি? তাহলে ওই রুটিটাও যদি আমি খেয়ে নিই, তবে তুমি কি খাবে জিনাত? না, আমার খিদে নেই। রুটিটা আপনি খেয়ে নিন, আমি পরে কিছু একটা দেখে নেব। আশা করছি এবার ফসল ভালো হবে, তখন আমরা পেট ভরে খেতে পারবো। রহমত তার স্ত্রীর ত্যাগ দেখে ভারাক্রান্ত মনে মাঠের দিকে চলে যায়। জিনাতের চোখে জল চলে আসে। হে ওপরওয়ালা, আজ আমার স্বামী খালি পেটে কাজে গেল। শুধু এই দয়াটুকু করো যেন ফসল ভালো হয়, যাতে আমরা দুজনে অন্তত পেট ভরে খেতে পারি। সুলতানা যখনই তার পালকিতে চড়ে জিনাতের ঘরের সামনে দিয়ে যেত, তখন নিজের বড় বোনকে নিয়ে ঠাট্টা করতে ভুলতো না। আজকেও সুলতানা সেই অহংকারী দেখালো। আরে ওই তো সুলতানা আসছে। আজও মনে হয় এসে চারটে কথা শুনিয়েই যাবে, কিন্তু ঘরে তো কিছুই নেই। আমি অতিথি আপ্যায়নের জন্য কি দেব? আরে কত নোংরা জায়গায় থাকো তুমি আপা। তৌবা তৌবা, এখানে আসাটাও একটা শাস্তির মতো। কিভাবে থাকো তুমি এখানে? ভাঙাচোরা ঘর, আর তার উপর গন্ধ। উফ, তৌবা, আমি তো এক মুহূর্ত এখানে থাকবো না। সুলতানা, তোর কথা ঠিক। এই জায়গা তোর প্রাসাদের মতো নয়। এখানে শুধু আমাদের মতো গরিবরাই থাকতে পারে। তুই দাঁড়িয়ে কেন? এই বড় বোনের কাছে একটু বস না। উফ আপা, না, এখানে তো নিঃশ্বাস নেওয়া কঠিন। কেউ এখানে বসতে পারে নাকি? তার উপর এই ভাঙা কুড়ে ঘর। উফ তৌবা, আমরা দুজনে একসাথে বড় হয়েছি, আর আজ দেখো কোথায় তোমার ভাগ্য আর কোথায় আমার। আহ, সব কপালের খেলা। এখন ওপরওয়ালা আমার কপালে যা লিখেছেন তা তো কাটিয়ে দিতেই হবে, কিন্তু তুই সুখে আছিস, এটাই আমার কাছে অনেক। আপা, তুমি তো শুরু থেকেই খুব সহজ সরল ছিলে, তাই তো এসব তোমার সাথে হয়েছে। আচ্ছা, এসব কথা ছাড়ো, আমি এখানে একটা কাজে এসেছিলাম। ওই যে আমি মা হতে চলেছি, তো আমার একজন কাজের লোকের দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? আমি তোমাকে ভালো মাইনে দেব। এটা তো খুব খুশির খবর যে তুই মা হতে চলেছিস। সুলতানা, আমিও মা হতে চলেছি। ঠিক আছে, তোর যদি কাজে সাহায্যের দরকার হয়, তবে আমি আমার স্বামীর কাছে জিজ্ঞেস করে তোকে জানাবো। তোদের মতো গরিব মানুষের নখরা খুব বেশি। যখন কেউ সাহায্য করতে চায়, তখন তোরা খুব ভাবনিস। যাই হোক আপা, তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করে নিও, আর তারপর কাজে চলে এসো। সন্ধ্যায় যখন রহমত ঘরে ফিরল, জিনাত তাকে সুলতানার বলা কথার কথা জানালো। জিনাত, তুমি কি তোমার ছোট বোনের বাড়িতে ঝাড়ু পোছা করবে? ও তো তোমাকে অপমান করবে। আমি কি মরে গেছি? না গো, ও তো আমার বোন। হয়তো ও আমার সাহায্য করতে চাইছে। আমি যদি ওখানে কাজ করি, তবে আমাদের ঘরের অবস্থা ভালো হবে। পরের দিন সকালে জিনাত সুলতানার বাড়িতে পৌঁছালে। এসো এসো আপা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমি জানতাম তোমার স্বামী যখন ভালো মাইনের কথা শুনবে, তখন তোমাকে কারো বাড়ির কাজের লোক হতে আটকাবে না।
মজা করছি। এমন কোনো কথা নয়, আমি তো তোর সাহায্যের জন্যই এসেছি। তুই আমাকে কাজ বুঝিয়ে দে। সুলতানা সারাদিন জিনাতকে দিয়ে অনেক খাটুনি করালো এবং তারপর তার উপর চিৎকার শুরু করলো। তুমি এখনো শুধু আঙিনা পরিষ্কার করছো, ঘরের সব ঘরগুলো তো পরিষ্কার করোনি। দেখো আপা, মাথায় পরিষ্কার করে ঢুকিয়ে নাও। তুমি এখানে আমার বোন হয়ে নয়, কাজের লোক হয়ে এসেছো, বুঝেছ? কাজ ঠিকমতো আর মন দিয়ে করো, না হলে কাল থেকে আর আসার দরকার নেই। সুলতানা, আমার কি কোনো ভুল হয়েছে? আমি তো পুরো ঘর ভালো করে পরিষ্কার করেছি আর রান্নাও করে দিয়েছি। তাও যদি কোনো খামতি থাকে তবে পরিষ্কার করে বলো। এভাবে বিনা কারণে বড় বোনের ওপর রাগ করছিস কেন? বাহ বাহ, কি ব্যাপার আপা! এক তো আমি তোমার ওপর এহসান করেছি, তোমাকে আমার ঘরে কাজে রেখেছি, আর তার উপর তুমি আমার মুখের ওপর কথা বলছো। জানো তো আমি কে? আমি এখন তোমার সেই ছোট বোন নই, এই গ্রামের বড় অফিসারের স্ত্রী। বুঝে নিও, আমার সাথে তর্ক করো না। আমি মাফ চাইছি মালকিন, আজ থেকে আমি পুরো খেয়াল রাখব। আমি বুঝতে পেরেছি যে আমি এখানে আপনার বোন নই, বরং কাজের লোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো তো ভালো। আচ্ছা শোনো, আমি কিছু বেঁচে যাওয়া খাবার দরজার বাইরে রেখে দিয়েছি, নিয়ে যেও। তোমার আর তোমার ওই কৃষক স্বামীর কাজে লেগে যাবে। আসলে আমাদের বাড়িতে বাসি খাবার খাওয়া হয় না, ফেলে দেওয়ার চেয়ে ভালো তুমি নিয়ে যাও। জি মালকিন, আপনার অনেক অনেক ধন্যবাদ। যদি আজকের মজুরিটা পাওয়া যেত তবে খুব উপকার হতো। আজ বাড়িতে উনুন জ্বলতো। আজকে আবার কিসের টাকা? আজকে তো তুমি ঠিকমতো কাজই করোনি। আচ্ছা যাও, টাকা কাল নিয়ে যেও, আজ শুধু বেঁচে যাওয়া খাবার নিয়ে যাও। সময় কেটে গেল, জিনাতের ঘরে মেয়ে জন্ম নিল, অন্যদিকে সুলতানার ঘরে ছেলে হলো। জিনাতের শাশুড়ি মেয়ে হওয়ায় জিনাতকে অনেক আজেবাজে কথা শোনালো। হায় রে জিনাত, এ কি হলো? সব শেষ হয়ে গেল, মেয়ে জন্মালো। তুই তো আমার সব আশায় জল ঢেলে দিলি। এখন বলো, এই মেয়েকে দিয়ে কি করবি? ওকেও কি নিজের মতো বাড়ি বাড়ি কাজ করাবি? অন্যদিকে সুলতানার বাড়িতে ছেলে হওয়ায় বড় ভোজের আয়োজন করা হলো। কিছুদিন পর জিনাত তার ছোট মেয়েকে কোলে নিয়ে আবার কাজে আসতে লাগলো। জিনাত, এ কি? তুমি একে এভাবেই তুলে নিয়ে এলে? জ্ঞান আছে তো তোমার? কাজ করবে নাকি একে সামলাবে? আমি কি টাকা গাছ থেকে পেরে আনি যে তোমার নিজের মেয়েকে সামলানোর জন্য আলাদা টাকা দেব? না না মালকিন, আমি একে সাথে নিয়েই সব কাজ করে নেব। শুধু আমাকে আমার বাচ্চাটাকে সাথে রাখতে দিন। তোদের মতো চাকরদের মিনতি করার অভ্যাস। যাই হোক, রাখো একে। আপা, তোমার কপাল তো এমনিতেই খারাপ। গরিব তো তুমি ছিলে আগেই, এখন মেয়ে জন্ম দিয়ে নিজের সর্বনাশ পাকা করে নিলে। মনে রেখো, এই মেয়ে তোমার জন্য বোঝাই হয়ে থাকবে। না মালকিন, এমন কথা বলবেন না। আমি ওপরওয়ালার কাছে দোয়া করি যেন আমার মেয়ের ভাগ্য আমার মতো কখনো না হয়। আর যদি তোমার মেয়ের ভাগ্য তোমার মতোই হয়, এও আমার বাড়িতে চাকরানি হবে। খারাপ মেনো না আপা, আসলে আমি শুনেছি যে মেয়ের ভাগ্য নাকি মায়ের মতোই হয়। ভালো কথা বলুন মালকিন, আমার মেয়ে রানী হবে, আপনি দেখে নেবেন। রানী? চাকরানির মেয়ে রানী? হ্যাঁ হ্যাঁ, একদম। চলো এখন গিয়ে কাজ করো। সময় তার নিজের গতিতে চলতে থাকলো। জিনাতের মেয়ে জোয়া এখন খুব সুন্দরী এক তরুণী হয়ে উঠেছে। সে দেখতে এতটাই সুন্দর ছিল যে মনে হতো আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে, কিন্তু তার সাদাসিধে ভাবটা দারিদ্র্যের আড়ালে ঢাকা পড়ে যেত। অন্যদিকে সুলতানার ছেলে সাহিল খুব নেক আর বুদ্ধিমান এক যুবক হলো। সে ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ করত না। সাহিল আর জোয়া একে অপরকে মন দিয়ে ফেললো। একদিন জোয়া আর সাহিল নদীর ধারে একান্তে দেখা করলো। জোয়া, আমার কথা তো শোনো। আমি এমন কি বলে দিয়েছি? তুমি কেন এইভাবে রাগ করছো আর আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছ? সাহিল, এটা সম্ভব নয়। তোমার আম্মি আমাদের বিয়ের জন্য কখনোই রাজি হবেন না। তুমি তো জানো যে আমার আম্মি তোমাদের বাড়িতে কাজ করেন। সাহিল, উনি তোমার আম্মির আপন বড় বোন, কিন্তু তোমার আম্মি উনাকে শুধু একজন কাজের লোক মনে করেন। তোমার আম্মি কখনোই একজন কাজের লোকের মেয়েকে বাড়ির বউ করবেন না। এটাই ভালো হবে যে আমরা সব এখানেই শেষ করে দিই। জোয়া, কি হয়েছে তোমার? সব শেষ করে দেবো মানে? আমি তোমাকেই বিয়ে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর আমার আম্মি কি ভাবছেন আর ওনাকে কিভাবে রাজি করাতে হবে সেই সব আমার উপর ছেড়ে দাও। আমি আজই আম্মির সাথে তোমার আর আমার বিয়ের কথা বলবো। এইসব বলা যতটা সহজ সাহিল, করা ততটা নয়।
তোমার আম্মির কাছে সম্পর্কের কোনো দাম নেই, শুধু টাকা আর সম্মানের দাম আছে। কাজটা সহজ নয় আমি জানি, কিন্তু কথা তো বলতেই হবে। আমার বিশ্বাস তিনি আমার খুশির জন্য সব ভুলে যাবেন। আর তোমার আম্মি তো ওনার আপন আপা, তাই না? তবে তিনি নিজের আপার মেয়েকে বউ করতে কেন মানা করবেন? আপন বোনের সম্পর্ক তো তোমার আম্মি অনেক আগেই শেষ করে দিয়েছেন সাহিল। এখন শুধু মালকিন আর কাজের লোকের সম্পর্ক বেঁচে আছে। তুমি যখন এই কথা তোমার আম্মিকে বলবে, তখন তিনি আমাকে ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবেন। আরে এমন কিছু হবে না, তুমি কেন চিন্তা করছো? আমি আছি তো, আমি সব সামলে নেব। শুধু তুমি আমার উপর ভরসা রাখো। সন্ধ্যায় সাহিল ভারী মন নিয়ে বাড়ি পৌঁছালে এবং সাহস সঞ্চয় করে নিজের আম্মি সুলতানার ঘরে গেল। আমি আজ আপনার সাথে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। আসলে ব্যাপারটা হলো যে আমি একটি মেয়েকে পছন্দ করি। আমি তাকে বিয়ে করতে চাই। মেয়ে পছন্দ করেছ? হ্যাঁ, আমার ছেলের পছন্দের ওপর আমার গর্ব আছে। আমার ছেলে নীলে নিশ্চয়ই কোনো ভালো বড়লোকের মেয়েকেই পছন্দ করেছে। আসলে কোনো সাধারণ মেয়ে তো আমার ছেলের পছন্দ হতেই পারে না। সে কোনো সাধারণ মেয়ে নয়, খুব সুন্দর, শিক্ষিত আর বুঝদার মেয়ে। আচ্ছা আচ্ছা, যার এত প্রশংসা করছো, আসলে সে কে? বলো তো শুনি, আমিও দেখতে চাই সেই খানদানি মেয়েটিকে। আমি জোয়ার কথা বলছি, জিনাত আপার মেয়ে, আপনার দিদির মেয়ে। সাহিল, তোমার জ্ঞান আছে তো? একজন কাজের লোকের মেয়েকে তুমি এই বাড়ির বউ করতে চাও? এমনটা কোনোদিন হতে পারে না, আমার মরার পরেও নয়। এই চিন্তা নিজের মাথা থেকে বের করে দাও। আমি ওকে পছন্দ করি, আমি ওকেই বিয়ে করতে চাই। আর একটা কথা আপনি ভালো করে বুঝে নিন, আমি বিয়ে করলে শুধু জোয়াকেই করব, না হলে কাউকে করব না। জ্ঞান ফেরাও সাহিল, তোমার আব্বুও এই কথার জন্য কোনোদিন রাজি হবেন না। কেন নিজের আম্মিকে সমাজের সামনে নিচু করতে চাইছো? সব সম্ভব। যখন আমি রাজি আছি, তখন আপনার সমস্যা কোথায়? জিনাত খালার মেয়ে হওয়া কি ওর দোষ? আমি তোমার মা, আমি জানি ওই মেয়ে তোমার জন্য ঠিক নয়। ওর স্বভাব চরিত্র ভালো নয়। ও ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়েছে। ওকে এখনই ভুলে যাও। ওর স্বভাব ভালো নয় আম্মি? আপনি এটা কিসের ভিত্তিতে বলছেন? আমি ওকে আপনার চেয়ে বেশি ভালো করে চিনি। ও খুব ভালো মেয়ে। আসল কথা হলো, ও আপনার সমকক্ষ নয়। ব্যাস, ওর মধ্যে আপনি এই একটা খামতিই দিয়ে দেখতে পাচ্ছেন যে ও গরিব। আরে, এই ছেলেটা আমাদের ডুবিয়েই ছাড়বে নাকি? তুমি কথা বুঝতে পারছো না? ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। আমি কোনোভাবেই একজন কাজের লোকের মেয়েকে এই বাড়ির বউ করে আনবো না, সে আমার আপন বোনের মেয়েই হোক না কেন। তবে এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত আম্মি? মনে রাখবেন, আপনি আমাকে হারিয়ে ফেলবেন। আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে এই বিষয়ে আর কোনো কথা বলতে হবে না। তুমি যদি এখন আর একটাও কথা বলো, তবে তুমি আমার মরা মুখ দেখবে। বেরিয়ে যাও এখান থেকে। পরের দিন সকালে জিনাত রোজকার মতো কাজে পৌঁছালে। সুলতানা দরজাতেই দাঁড়িয়েছিল। এই নিমক হারাম কাজের মেয়ে, তোরই অপেক্ষায় ছিলাম। আমি তোর উপর এহসান করলাম, তোকে নিজের আপা ভেবে আমার বাড়িতে কাজ দিলাম, আর তুই নিজের মেয়েকে এই বাড়ি মালকিন করা স্বপ্ন দেখছিস? ভুলে গেছিস নাকি নিজের জায়গা? সুলতানা, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? তুই এমনিতেই চিল্লাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে যা ওরে ঢং করা মেয়ে মানুষ, আমি একজন কাজের লোকের মেয়েকে এই মহলের বউ করব? যা, আর গিয়ে তোর মেয়েকে বলে দিস যে নিজের সীমা যেন না ভোলে। ও আমার দেওয়া রুটির টুকরো খেয়ে বড় হয়েছে। ও এই বাড়ির কাজের লোকের মেয়ে, এই বাড়ির বউ হতে পারবে না। বুঝেছিস ওরে আপা? তৌবা তৌবা সুলতানা, আজ পর্যন্ত আমি তোর সব কথা সহ্য করেছি, কিন্তু আজ তুই তোর অহংকারে সম্পর্কে সম্মান ভুলে গেলি। আমি তো এই ব্যাপারে বিন্দুমাত্র জানতাম না। ওরে নাটক করা মা বেটি, খুব ভালো অভিনয় করলি তোরা দুজনে, যেন কিছুই জানতিস না। সবকিছু জেনেও এখানে খুব মাসুম সাজার নাটক করছিস। এখন ব্যাস করে এই ড্রামা, আর নিজের জায়গা ভুলে যাস না, বুঝেছিস? ব্যাস সুলতানা, এখন অনেক হয়েছে। আমার মেয়ে কারো মুখাপেক্ষী নয়, ওর জন্য সম্পর্কের কোনো অভাব নেই। তুই আমার ছোট বোন, তাই এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু আজ তোর এই মিথ্যে অহংকার আর ফালতু গর্বই একদিন তোকে ডুবিয়ে ছাড়বে, মনে রাখিস। আরে যা, খারাপ সময় আমার নয়, এখন তোর শুরু হবে। কাল থেকে এখানে কাজে আসবি না। এখন তোরা মা বেটি ভিক্ষা করে খাস।
জিনাত কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালো এবং জোয়াকে সব জানালো। জোয়া তার মায়ের অপমানের বদলা নেওয়ার সংকল্প নিল। পরের দিন জুয়া সাহিলকে নদীর ধারে ডাকলো, কিন্তু সাহিল লজ্জার কারণে আসতে পারল না। জুয়া নদীর ধারে খুব দুঃখী হয়ে দাঁড়িয়েছিল। আমার কারণে আজ আম্মিকে এত অপমান সহ্য করতে হলো। যদি আমি ওনার মেয়েই না হতাম তবে ওনাকে এসব সহ্য করতে হতো না। এখন আমার পক্ষে এই কষ্ট আর সহ্য হচ্ছে না। হয়তো আমার মরে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখন ব্যাস, অনেক হয়েছে। জোয়া নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই ওই এলাকার সুলতান রাজা শিকার থেকে ফিরছিলেন। তার নজর জোয়ার ওপর পড়ল। আরে আরে, আমার কথা শোনো মেয়ে, জলে ঝাঁপ দিও না। আমি এখানকার সুলতান। তোমার যা সমস্যা আমাকে বলো, আমি সাহায্য করব। শুধু নিজের জীবন নিও না। জোয়া সুলতানকে দেখে ভয় পেয়ে গেল এবং কিছু না বলে বাড়ির দিকে পালিয়ে গেল। সুলতানের তার রূপ খুব পছন্দ হলো। সুলতান রাজা তখনই ওর বাড়ির ঠিকানা খুঁজে বের করলেন, বিয়ের প্রস্তাব পাঠালেন। জিনাত এটা শুনে খুব খুশি হয়ে গেল। এদিকে সাহিল বাড়ি ছেড়ে চলে গেল এবং নেশায় ডুবে গেল। হে আমার মালিক, তোমার মহিমা অপরিসীম। যে মেয়েকে সুলতানা বোঝা বলেছিল, আজ তুমি তাকে এই পুরো এলাকার মালিকা বানানোর ফয়সালা করেছো। আমার বাচ্চার কপাল সত্যিই চমকে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো গ্রামে খুশির আমেজ ছড়িয়ে পড়ল। যখন এই খবর সুলতানার কানে পৌঁছালে, সে হিংসার আগুনে জ্বলে উঠল। তার অহংকার এটা মানতেই পারছিল না যে তার কাজের লোকের মেয়ে তার চেয়েও উঁচু পদে বসতে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওই গেও জিনাত আর তার মেয়ে জোয়া একজন সুলতানের সাথে বিয়ে? নিশ্চয়ই ওই জিনাত সুলতানের উপর কোনো জাদু করেছে। আমি এই বিয়ে কখনো হতে দেব না। আমার আপন বড় বোন হয়ে সে আমার চেয়ে এগিয়ে যাবে, এটা আমি সহ্য করব না। সুলতানা, শান্ত হও। নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলো না। ও তোমার বোন। খুশি হওয়ার বদলে তুমি বিষ উগরে দিচ্ছ। মনে রেখো, সুলতানের অপমান আমাদের জন্য খুব ভারী পড়বে। সুলতানা মানল না। সে তার দামি রেশমি শাড়ি আর গয়না পরে জিনাতের বাড়িতে পৌঁছালে, যেখানে চারদিকে শুধু আনন্দ ছিল। কেন আপা, খুব উড়ছ তো? ছেঁড়া কাপড়ের জায়গায় রসম কি পরেছ? তুমি তো নিজেকে মালিকা ভাবতে শুরু করেছ। কিন্তু মনে রেখো আপা, একজন কাজের লোক সবসময় কাজের লোকই থাকে। সুলতান যখন জানতে পারবে যে তার স্ত্রী একজন কাজের মেয়ের মেয়ে, তখন সে ওকে মহলের পেছনের অংশে ফেলে দেবে। সুলতানা, আজ তো নিজের মুখে লাগাম দে। আজ আমার মেয়ের বিয়ে, তুই আমার ছোটটো বোন। অন্তত আজ তো ওকে দোয়া দে। ওপরওয়ালা ওকে মালিকা বানিয়েছেন, এতে আমার কি দোষ? মালিকা? আপা, এই স্বপ্ন খুব তাড়াতাড়ি ভাঙবে। দেখে নিও, তোমার মেয়ে সুলতানের মহলের বাসনই মাজবে। রক্তের রং বদলায় না আপা। ও কাজের লোকের মেয়ে আর কাজের লোকই থাকবে। তখনই সুলতানের পালকি এলো। জোয়া কোণের সাজে কোনো পরীর চেয়ে কম লাগছিল না। সুলতান খুব সম্মানের সাথে জোয়ার হাত ধরলেন। যাওয়ার সময় জোয়া তার খালা সুলতানার দিকে তাকালো। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু এক নীরবতা যা সুলতানার অহংকারকে চিরে দিচ্ছিল। বিয়ে সম্পন্ন হলো, কিন্তু এদিকে সুলতানার ধ্বংস শুরু হয়ে গেল। সাহিল, যে জোয়ার শোকে ছিল, পুরোপুরি নেশায় ডুবে গেল। সে জুয়া আর খারাপ কাজে ঘরের সব ধন সম্পদ লুটাতে শুরু করলো। আমি খুশি তো শোনা তুমি? তুমি तुमने আমার मेरा ভালোবাসা प्यार কেড়ে छीन নিলে, लिया। আমার জোয়াকে मेरी আমার जोया থেকে को দূরে করে मुझसे দিলে। दूर कर दिया। এখন দেখো, अब देखो, তোমার ছেলেও শেষ आपका হয়ে बेटे যাচ্ছে। भी खत्म हो रहा তোমার है। এই সম্পদ, तुम्हारी আর এই ये বাড়ি, दौलत और ये তোমাকেই हवेली মোবারক আম্মি। तुम्हें मुबारक हो अम्मी। সাহিল বাবা, সামলে যাও। আমি তোমার মা। ওই মেয়ে এখন চলে গেছে। আমি তোমার জন্য ওর চেয়েও বড়লোক ঘরের মেয়ে খুঁজবো। আমার কাউকে চাই না আম্মি। তুমি আমাকে মেরে ফেলেছো। তোমার অহংকার সব উজাড় করে দিয়েছে। সাহিলের খারাপ অভ্যাস আর অফিসার সাহেবের ওপর দুর্নীতির অভিযোগ সুলতানাকে রাস্তায় এনে দাঁড় করালো। সরকার তাদের বাড়ি আর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। সুলতানার অহংকার যে মাটি থেকে উঠেছিল, সেই মাটিতেই মিশে গেল। তার কাছে না ছিল থাকার ছাদ, না ছিল খাওয়ার দানা। একদিন তপ্ত রোদে সুলতানা তার অসুস্থ ছেলে সাহিলকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে সে সেই পথেই পৌঁছালো যেখানে জিনাতের নতুন বাড়ি ছিল। আপা, ও জিনাত আপা, ঘরে কি কেউ আছো? কে? সুলতানা, ছোট বোন, এ কি হাল করেছিস নিজের?
আরে সাহিল বাবা, ওর কি হয়েছে? আপা আমাকে মাফ করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে অপমান করেছি, তোমার মেয়েকে অভিশাপ দিয়েছি। আজ উপরওয়ালা আমাকে আমার আসল রূপ দেখিয়ে দিয়েছেন। আমার ঘর কেড়ে নিয়েছেন, আমার সম্পদ চলে গেছে, আর আমার ছেলে মৃত্যুর মুখে। আপা আমাকে ভিক্ষা দাও। পাগল, আমি তো তোকে তখনই বলেছিলাম যে অহংকার মানুষকে খেয়ে ফেলে, কিন্তু তুই তো আমার আপন ছোট বোন। বড় বোনের মন এতটা পাথরের হয় না যে। ঠিক সেই সময় একটি রাজকীয় রথ সেখানে এসে থামল। মালিকা জোয়া তার আম্মির সাথে দেখা করতে এসেছিল। সে যখন তার খালাকে এই অবস্থায় দেখল, সে রথ থেকে নিচে নেমে এলো। খালা, আপনি বলেছিলেন না যে কাজের লোকের মেয়ে মালিকা হতে পারে না, আর আমার আম্মির কপার সারা জীবন দারিদ্রেই কাটবে? আজ দেখুন সময় কেমন বিচার করেছে। জোয়া মা, আমি আমার সাজা পেয়ে গেছি, আমাকে মাফ করে দাও। আপনি আমার আম্মির আপন বোন। আপনি হয়তো আমার আম্মিকে কাজের লোক বানিয়েছিলেন, কিন্তু আমার আম্মি আপনাকে আবার নিজের বোন বানিয়ে নেবেন। সাহিল ভাইয়ের চিকিৎসা রাজবৈদ্যরা করবেন, আর আপনি আজ থেকে এই বাড়িতেই সম্মানের সাথে থাকবেন। সুলতানার চোখ থেকে অনুতাপের জল পড়ছিল। সে বুঝতে পেরেছিল যে মানুষের পদমর্যাদা বড় নয়, তার ব্যবহারই বড়। যে জিনাতকে সে বাসি খাবার দিয়েছিল, আজ সেই জিনাতের ঘরের খাবারই তাকে নতুন জীবন দিতে যাচ্ছিল। Cartoon Pro